অপর্ণাকে মীরা অপমান করায় উচিত শিক্ষা দিল আর্য মীরাকে। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো খুব কষ্ট পেয়ে আর্য রাজনন্দিনীর ঘরে চলে যায়। সেখানে রাজনন্দিনীকে ডাকতে থাকে, বলছে কই তুমি শুনছো? তুমি আমার কথা শুনছো? আমি না বাঁচতে চাই, তোমাকে নিয়েও বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ। কিন্তু এখন আমি বাঁচতে চাই। সবাই বলে তুমি যেখানে গিয়েছো সেখানে গেলে নাকি সব সত্যি জানতে পারা যায়। তাহলে তুমি সত্যি অবশ্যই জানতে পেরেছো। কিন্তু তবুও আমি তোমাকে নিজেই বলতে এসেছি, আমি ভালোবেসেছি, নতুন করে আবার ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। জানো তো, অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে বয়সের বাধা, অনেক কিছু বাধা এসেছিল, সব কিছু অতিক্রম করে আমরা দুজন এক হয়েছি। জানো তো, আমি অপর্ণাকে কথা দিয়েছি, ওকে আমি আগলে রাখবো, সারা জীবন আগলে রাখবো। আর তুমি তো জানো আমি কেমন, আমার কথার খেলাপ তুমি হতে দিও না, কারণ তোমাকেও তো আমি কথা দিয়েছিলাম, সেটা আমি রাখতে পারিনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। এবার যেন আমি অপর্ণাকে দেওয়া কথা রাখতে পারি। হেল্প করো না আমাকে, অনেক ভালোবেসে ফেলেছি যে ওকে, হেল্প করো প্লিজ, আমাকে বাঁচতে দাও। এটা বলে হাত জোর করে একা একা রাজধানীর রুমে ক্ষমা চাইতে থাকে আর্য, আর খুব কান্না করতে থাকে। এদিকে অপর্ণা আর্যর জন্য অপেক্ষা করছে, আর্য কিছুতেই আসছে না। এদিকে অপর্ণা অপেক্ষা করতে করতে একদম ঘুমিয়ে পড়েছে। তখনই আর্য এখানে চলে আসে। আর্য এসে দেখে অপর্ণা ঘুমিয়ে পড়েছে। তখন বলছে, অপর্ণা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, এই মধ্যরাতে ঘুমটা তোমার অনেক ভালো হোক, তুমি অনেক সুখে থাকো অপর্ণা, এটাই চাই। কোনো কষ্ট তোমাকে যেন স্পর্শ না করতে পারে, আর কেউ পাশে না থাকুক, এই মানুষটা তোমার পাশে আছে, তুমি ঘুমাও। এই বলে মাথায় হাত বোলাতে থাকে আর্য, আর তখন আস্তে আস্তে তার পাশে শুয়ে পড়ে। তখন হঠাৎ করে এক সময় একদম ছিটকে উঠে আর্যকে জোরে ধরে কিন্তু ঘুমিয়ে পড়ে। তখন আর্য তাকে বাচ্চা মানুষের মতো মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতে থাকে। অন্যদিকে মানছির যেন ঘুম নেই, সে একই চিন্তায় আছে, তাদেরকে কেন ইভেন্টে পাঠানো হলো? মাদার ইনলো তাহলে এই লক্ষ্য ছিল আর্যদা এবং অপর্ণার ফুলসজ্জা করাবে? তো এটা নিয়ে ভাবছে মানছি, আর বলছে না না, কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। তখনই অর্ক বলে, কি ব্যাপার মানছি, তুমি ঘুমাচ্ছ না কেন? এত রাত হয়ে গিয়েছে, তুমি না বললে তোমার মাথা ধরেছে? তখন মানছি বলে, হ্যাঁ মাথা তো ধরেছে, এজন্যই ঘুম আসছে না। তখন বলে, ঠিক আছে ঘুমিয়ে পড়ছি। এই বলে মানছি ঘুমাতে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাবো মানছি এবং রাজলক্ষ্মী একসঙ্গে চা খাচ্ছে। বলছে, মাদার ইনলো, আচ্ছা কালকে আর্যদা আপনার কি হয়েছিল? ওদেরকে না অনেক ডিস্টার্ব লাগছিল। তখন রাজলক্ষ্মী বলে, ঝড়ের মধ্যে কাজটা ভেঙে গিয়েছিল মানুষই, আমি কিন্তু তোমাকে রাত্রিতে বলেছিলাম, তারপর তুমি টেনে ভাবছো? তখন মানছি বলে, হ্যাঁ মাদার ইনলো, চিন্তা তো হয়, যে ঘটনাটা ঘটেছে চিন্তা তো চলে আসে। তখন রাজলক্ষ্মী বলে, মানছি তুমি এত ভেবো না, বুঝতে পেরেছো? এটা বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায়। তখন মানছি বলে, বুঝতে পেরেছি, মাদার ইন ল আমাকে কিছুই বলবে না, যা বলার আমি অপনার পেট থেকেই বের করব। এদিকে অপনারও ঘুম ভেঙে গিয়েছে। উঠে দেখে সে আর্যর সঙ্গে একদম কাছাকাছি শুয়ে আছে, এমনকি তার পাটা আর্যর পার সঙ্গে স্পর্শ লেগে আছে। বলছে, এটা কি হলো? স্যারের সঙ্গে আমার পা লেগে গিয়েছে, না না এটা তো ঠিক হলো না। তখনই আর্যর ঘুম ভেঙে যায়। বলছে, স্যার আমি না ঘুম ভাঙাতে চাইনি, কিন্তু আপনার পা না আমার পায়ের সঙ্গে একদম লেগে আছে। তখনই অপর্ণা প্রণাম করতে থাকে। বলছে, তুমি কি করছো, আমাকে প্রণাম কেন করছো? তখন বলে, স্যার ঘুমের ঘরে না আপনার পায়ের সঙ্গে আমার পাটা লেগে গিয়েছিল, এই জন্যই প্রণাম করছি। তখন বলে, তোমার মাথা ঠিক আছে? তখন বলে, হ্যাঁ মাথা ঠিক আছে, আমি তো এটাই শুনে আসছি সব সময়, আর তাছাড়া আপনি আমার গুরুজন, আপনার পায়ে পা লেগেছে তাহলে আমি প্রণাম করব না? যা শুনে আর্য তো অবাক হয়ে যায়। তখন বলে, তুমি কি বললে? তখন অপর্ণা আবারও বলতে থাকে, স্যার আপনি তো গুরুজন, এই জন্য আমি প্রণাম করেছি, আপনার পায়ের সঙ্গে আমার পা লেগে গিয়েছিল। তখন আর্য বলে, শোনো আমিও তো অনেক কিছু জানি না, এই প্রথম জানলাম যে হাজবেন্ডের পায়ে পা লাগলে প্রণাম করতে হয়, থ্যাংক ইউ তোমাকে জানানোর জন্য। তো এটা নিয়ে আর্য মজা করতে থাকে। তখনই অপর্ণা প্রশ্ন করে, স্যার উনি কি আপনার সমবয়সী ছিলেন? তখন আর্য বলে, কে সমাবেশী ছিলেন? তখন অপর্ণা বলে, গত রাতে আপনি যে রুমে গিয়েছিলেন ওই রুমের মানুষটার কথাই বলছি। তখন তো যা শুনে আটকে উঠে আর্য, বলছে, কালকে অপর্ণা তাহলে আমাকে দেখেছে? তখন অপর্ণা বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি না ওনার মতো হয়ে উঠবো, আপনাকে আগলে রাখবো, আপ্রাণ চেষ্টা করব। তখন তো আর্য আরও রেগে যায়, বলছে,
কি বলে অপর্ণা? খবরদার এ কথা বলবে না, তুমি তোমার মতোই থাকবে। এই আমি তোমাকেই ভালোবেসেছি, বুঝতে পেরেছ? কারো মতোই হবে না। এটা বলে একদম আর্য অস্থির হতে থাকে, যা দেখে অপর্ণা তো অবাক হয়ে যায়। বলছে স্যার আমার সঙ্গে এরকম কেন করছে? স্যারের রাগ হওয়া দেখেছি, অনেকভাবেই স্যারকে দেখেছি, কিন্তু আজকে মনে হচ্ছে স্যার ভয় পাচ্ছে। এই রূপটা স্যার তো আমি দেখিনি, নতুন দেখছি। তখন অপর্ণা কান্না করতে থাকে। আর্য বলে, অপর্ণা এদিকে এসো, কান্না করো না। তোমাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তুমি তোমার মতোই থাকবে। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এই মানুষটাকে আমি ভালোবেসেছি, এই অপর্ণাকে আমি ভালোবেসেছি, কাজেই তুমি তোমার মতোই থাকবে। তোমার একটা নিজস্ব আছে, তুমি তোমার মতো বাঁচবে, বুঝতে পেরেছো? এটা কখনোই আর বলবে না। আমি তোমার জন্য না সব কিছু করতে পারি, সব পারি, বুঝতে পেরেছো? কিন্তু তুমি অন্য কারো মতোই হবে না। তো এরকম কথাই শুধু বলতে থাকে। তখন অপর্ণাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন অপর্ণা বলে, বুঝতে পেরেছি স্যার, এর জন্যই আপনি সবার থেকেই আলাদা। এটা বলে অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনই ওইখানে কেউ দরজা নক করছে। আর্য তখন বিরক্ত হয়ে বলে, কে কে দরজা নক করছে? কিন্তু তার মা যে দরজার সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পারেনি আর্য। তখন রাজলক্ষ্মী বলে, আর্য আমি। তখন বলে, মা। দুজনে ঠিকঠাক মতো দাঁড়িয়ে পড়ে। আর্য গিয়ে দরজাটা খুলতে থাকে। তখন রাজলক্ষ্মী বলে, আর্য ভুল সময় চলে এসেছি, ঠিক আছে আমি না একটু পরে আসব। তখন বলে, মা কি যে বলো না, কেন ভুল সময় আসবে? তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা এখন কি আসা ঠিক হয়েছে বলো, তুমি বলো না। তখন অপর্ণা বলছে, না মা আসেন, কিচ্ছু হয়নি, আপনি আসেন। আর মিটিমিটি হাসতে থাকে। তখন রাজলক্ষ্মী বলে, তোমরা দুজন এইভাবেই হাসি খুশিতে থাকো, সারা জীবন থাকো, আমি এটাই দোয়া করি। আর কান্নাকাটি জানো তো আর কষ্ট ভালো লাগে না। তখন বলে, মা কিচ্ছু হয়নি, তুমি বলো তো, তুমি সকাল সকাল অবশ্যই কোনো কাজ নিয়ে এসেছো, বলো কি কথা বলতে এসেছো? তখন বলে, কলকাতার বাইরে সেই গেস্টগুলো আজকে আসতে যাচ্ছে আর্য, আজকে তো আসবে তুমি জানো, এটাই মনে করে দিতে চেয়েছি। তখন বলে, হ্যাঁ মা, আমার তো নলেজের বাইরেই ছিল, ঠিক আছে তুমি সব আয়োজন করো, আমি আসছি, নিচে আসছি। আর অপর্ণাকেও রাজলক্ষ্মী সব কিছু বুঝিয়ে দেয় যে কোম্পানির কিছু গেস্ট, স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে আসবে, কারণ কলকাতার বাইরের গেস্ট এগুলো, ওদের ঠিকমতো আমাদের আপ্যায়ন করতে হয়, সব কিছু বুঝিয়ে দেয় অপর্ণাকে। এদিকে আর্য চলে এসেছে নিচে। মীরা অর্ক এবং কিঙ্করকে সব কিছু বুঝিয়ে দেয় গেস্টদের সম্পর্কে। তখন মীরা বলে, আচ্ছা এবার কি বাড়ির বাইরে করলে গেস্টদের আপ্যায়ন ভালো হতো না? তখন এখানে রাজলক্ষ্মী চলে আসে। বলছে, মীরা কেন? এই সিংহরায় পরিবার থেকে বড় ব্যবস্থা তুমি কোথায় পাবে? তখন বলে, না একটু ভালো হতো আর কি। তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ হ্যাঁ মা, বাড়িতেই হবে, আমার মা বলেছে সবকিছু বাড়িতেই হবে মীরা। তখন মীরা বাড়তি কথা বলে আর্য চুপ করে দেয়। বলছে, শোনো আমার মা বলেছে এখানেই হবে। তখন মীরা বলে, ঠিক আছে সবাই যখন চাচ্ছে তাহলে বাড়িতেই হোক, খাবারটা না হয় বাড়ি থেকে আনা হবে। তখন কিঙ্কর বাইরে একটা হোটেলের নাম বলে দেয়। ওই মুহূর্তেই অপর্ণা বলে ওঠে, আচ্ছা গেস্টটা যখন বাড়িতেই আসবে আমি একটা কথা বলতে পারি? ওনাদের জন্য আমি 2-1টা ডিশ রান্না করতে চাই, বেশি না 2-1টা ডিশ। তখন যা শুনে রাজলক্ষ্মী আর আর্য মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিন্তু মীরা অপর্ণাকে অনেক অপমান করতে থাকে। মীরা বলে, অপর্ণা তুমি বুঝে বলছো? গেস্টদের লিস্ট দেখেছো? তাছাড়া ওরা যে যে খাবার খায় এগুলো এখানে আয়োজন করা অসম্ভব। তো খাবারগুলোর নাম বলতে থাকে। আর তখন বলে, সরি তুমি তো এসব নাম কখনোই শুনোনি, 5 নম্বর কলোনির মেয়ে কিভাবে শুনবে? আর তুমি তো এগুলো রান্নাও করতে পারবে না। তুমি কি ভেবেছো তোমাদের বাড়িতে কেউ গেস্ট গেলে খিচুড়ি আর লাবড়া দিয়ে দিবে, ওরা তাই খাবে? তো অপমান করতে থাকে মীরা অপর্ণাকে, অনেক কষ্ট পায় অপর্ণা। তখন ইচ্ছা মতো উচিত শিক্ষা দিতে থাকে আর্য। বলছে, মীরা তোমাকে একটা কথা বলিনি, ও জানে না ঠিক আছে, ও জেনে নিবে, ও এবাড়ির বউ, সব কিছু জেনে নিবে, তাই বলে তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। ও এখন এবাড়ির বউ, আমার স্ত্রী। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে ওকে সম্মান দিয়েই থাকবে, আর তা না হলে তুমি চলে যেতে পারো। তখন মীরা চলে যাবে মানসি বলতে থাকে, মীরা তুমি এত বোকা কেন? ও রান্না করুক না, খিচুড়ি লাবড়া যাই রান্না করুক, আমরা মজা দেখবো। তখনই চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে মীরা আর আর্যকে বলতে থাকে, আর্য সরি, আসলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড আসবে, আমার না থাকাই ভালো, এজন্য আমি চলে যাচ্ছি। তখন কিঙ্কর বলে, আর্য আসলে না গেস্টদের চিনে, এই জন্য থাকলে ভালো হতো। তখন আর্য বলে, ওকে তো আমি চলে যেতে বলছি না, ও যদি থাকতে না পারে তাহলে চলে যেতেই পারে, খুব তো ওকে দরকার নেই তাই না? যা শুনে মীরা আরো অনেক কষ্ট পেতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি কি হতে চলেছে, এবার আর্য মীরাকে আরো কি কি শিক্ষা দিতে চলেছে, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।